অংশগ্রহণ করেছে। আমরা বরং 2270 জন করিনি এবং আমরা বাইরেই ছিলাম। 2018-তে সে নির্বাচনে সকলে অংশগ্রহণ করেছে, সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম। তখন হয়তো পরিস্থিতি বুঝে আমাদের নেতা আলাদ হোসেন মহোদয় সাহেব আওয়ামী লীগের সঙ্গে থাকা মনে করেছেন দলের জন্য লাভজনক হবে, ভালো হবে। আমরা চেষ্টা করেছি, আমরা সেই জন্য ছিলাম। পরবর্তীকালে যখন আমাদেরকে বিরোধী দলের দায়িত্ব দেওয়া হলো, আমরা গ্রহণ করেছি এবং বিরোধী দলের ভূমিকা পালন করেছি, যার জন্য 2018 নির্বাচনের পরে আমাকে ডেপুটি লিডার পদ থেকে হঠাৎ করে নামিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ বেআইনিভাবে। কেননা আমরা সরকারের বিপক্ষে কথা বলছিলাম। বরং আমি বলতে পারি আমাদের প্রতিপক্ষ যারা অন্যান্য দল আছে তাদের চেয়ে আমরা কোনো অংশে কম না, সরাসরি বেশি জোরে বলেছিলাম। তখনকার পরিস্থিতি আপনারা সকলেই জানেন, একটা কথার জন্য একটা লোক গায়েব হয়ে যায়, একটা কথার জন্য একটা লোক হারিয়ে যায়, নানানভাবে তাদের নির্যাতিত হয়। তারপরে আমরা সত্য কথা বলেছি। 2014 থেকে তখন বিএনপিও ছিলেন, আমরাও ছিলাম। 2018-তে এসে নির্বাচনের সময় আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, আমরা নির্বাচনে যেতে পারিনি। আমাদেরকে ভাগ করে একটা ব্ল্যাকমেইলিং করা হয়েছিল 2014-এর পর থেকে। সেই ব্ল্যাকমেইলিং এর জোরা জবরদস্তি করে শেষ পর্যন্ত যখন আমরা যেতে চাইনি, শেষ দিন পর্যন্ত উদ্যোগ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি, তখন আমাদেরকে গায়ের জোরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। রেকর্ড, এটাকে সকলেই জানেন, যারা জানেন না তারা খুঁজে দেখতে পারেন। কাজে ওটা আমরা নিজের ইচ্ছায় যাইনি, আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমাদেরকে একেবারে ফিজিক্যালি জোর করে ধরে নির্বাচনে আনা হয়েছে। তারপরে যখন আমরা নির্বাচনে গেছি, নির্বাচনে যাওয়ার আগের থেকেই আমরা সম্পূর্ণভাবে বলেছি এই নির্বাচন সঠিক হচ্ছে না এবং নির্বাচন সঠিক হবে না। তার পরবর্তীকালে নির্বাচনের পরে আমরা একই কথা বলে গেছি এবং তারপর থেকে সমানে আওয়ামী লীগ সরকারের যত রকম দুর্নীতি, যত রকম অনিয়ম, যেটা আমাদের চেয়ে প্রকাশ্য হবে আর এত সরাসরি হবে, আমার মনে হয় কোনো রাজনৈতিক নেতারা বলতে বলেননি। তারপরে 2024-এর পরে যখন কোটা আন্দোলন হলো, প্রথম দিন থেকে জাতীয় পার্টি কোটা আন্দোলনের সঙ্গে সব সময় ছিল, লাস্ট পর্যন্ত এখনো আছে। রংপুরে আমার নির্দেশে যেটা মিছিল হয়েছে, একটা আমার ছেলে একটা কর্মী মারা গেছে, আমাদের অনেক ছেলে জেলে ছিল, অনেকে বাইরে পালিয়েছিল, আমি তাদেরকে প্রোটেকশন দিয়েছি এবং তাদের ব্যাপারে আমি আন্দোলনের ডাক দিয়েছিলাম। পরবর্তীকালে যদি দরকার হয় আমরা বড় ধরনের আন্দোলন করব এবং আমরা সবাই জেলে যাব, সেরকম ঘোষণা দিয়েছিলাম। আমি সমস্ত দেশের আমাদের নেতাকর্মীদের এবং আমাদের যারা স্টুডেন্ট ফ্রন্টের ছাত্র সমাজকে বলেছিলাম, তোমরা সব জায়গায় ছাত্র সংগঠন হিসাবে যেতে পারো। আমরা রাজনৈতিক দল হিসেবে তারা চাচ্ছে না, আমাদের লোকদেরকে বলছিলাম তোমরা যে যেখানে পারো ওদের সমর্থনে কাজ করো, যেভাবে পারো ওদেরকে সমর্থন দাও। আমরা এদের সমর্থনে আমরা এখানে বসে আমরা নির্বাচন এই ভোটার সংস্কার আন্দোলনের পক্ষে যৌথ সভা করে আমরা ডিসিশন নিয়েছিলাম, সেটা আমরা জানিয়েছিলাম। এবং যতগুলো লোককে গুলি করা হয়েছে, যেগুলো বিভিন্ন অত্যাচার করা হয়েছে, সেগুলো প্রত্যেকটির প্রতিবাদ আমরা করছি। আমরা কোটার ছাত্রদের পক্ষে আমরা মামলা করতে যখন চেয়েছিল সরকারের পক্ষে, আমরা বাদী হওয়ার জন্য ওখানে অ্যাপ্লিকেশন করেছিলাম। আমরা যখন তাদেরকে ধরে নিয়ে গেল ডিবি, তখন আমরা ওটার বিরুদ্ধে হ্যাভিয়াস কর্পাস করার জন্য আমরা রেডি হয়েছিলাম। যাই হোক, এবং সর্বাত্মকভাবে আমরা তাদের সঙ্গে ছিলাম, পাশে ছিলাম। পার্লামেন্টের প্রথম দিনে আমি বললাম, প্রথম কোটা আন্দোলন শুরু হয়েছে 1 জুলাই থেকে। আমরা 3রা জুলাই আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম এটা অত্যন্ত ন্যায্য দাবি এবং এটাকে যে বাতিল করার চেষ্টা করছে সেটা অন্যায় এবং সেটা সংবিধান বিরোধী এবং এটা কোর্ট এই ধরনের অর্ডার দেওয়া ঠিক হয় না। এবং এটা বলেছিলাম যে কোটা বিরোধী আন্দোলন সত্যিকার অর্থে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এই কথাটি আমি সর্বপ্রথম আমার মনে হয়, এবং এরপর থেকে এবং এর বহুদিন আগে থেকে বাংলাদেশকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। যে বৈষম্যের জন্য বাংলাদেশের মানুষ বারবার সংগ্রাম করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে করেছে, সবসময় সংগ্রাম করেছে, পাকিস্তানের বিরুদ্ধে করেছে এবং এখন এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের করতে হচ্ছে। কেননা আমরা এই একই যুদ্ধ শেষ হচ্ছে না। আমাদের মুক্তিযুদ্ধের বিজয় হয়নি, আমরা স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতা আমাদের জনগণ ধরে রাখতে পারেনি, তাদের মালিকানা ছিনতাই হয়ে গেছে। এবং আমরা এই মুক্তিযুদ্ধে, যদিও স্বাধীনতার যুদ্ধে তখন স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সত্যিকার অর্থে মুক্তি পায়নি বৈষম্য থেকে। এখন যদি কোটার বিরোধী আন্দোলন, আমি তখনই বলেছিলাম এই আন্দোলনে কিন্তু জনগণ
ঐতিহাসিকভাবে বাংলাদেশের জনগণ যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে এবং যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে রাজি আছে, যায়। এটা আমরা ইতিহাসে দেখেছি। আমার বক্তৃতা আছে 3rd of July আমি পার্লামেন্টে বলেছিলাম, এবং এটার বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত, সেই জন্য প্রত্যেকটি জায়গায় আমরা বলেছি। তার পরবর্তীতে ওটা আন্দোলন সফল হয়েছে, আমরা খুশি হয়েছি। আল্লাহ আমাদের যেটা আমরা চেয়েছিলাম পরিবর্তন, সত্যিকার অর্থে মুক্তির সংগ্রাম, মুক্তি লাভ, সত্যিকার অর্থে স্বাধীনতার, যেটা আমাদের স্বাধীনতার যুদ্ধে যে জনগণের একটি দেশ হবে, যে দেশের মালিক হবে জনগণ, যেটা বৈষম্যহীন দেশ হবে এবং বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক একটি দেশ হবে। এই দেশের জন্য তো জনগণ 71 জীবন দিয়েছিল, এই দেশের জন্য আবার এখন আমাদেরকে জীবন দিতে হলো, আমাদের ছাত্র জনতাকে জীবন দিতে হবে। এইসব কথা আমরা বারংবার তুলে ধরেছি এবং এটার সাফল্যে আমরা খুশি হয়েছি, আমরা শরীক হয়েছিলাম। পরবর্তীকালে আমাদের বিরুদ্ধে নানানভাবে কুৎসা রটনা করা হচ্ছে, এখনো করা হচ্ছে, এবং আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আমরা নাকি ছাত্রদেরকে হত্যা করেছি ইত্যাদি ইত্যাদি। এইটাই বলছি, ইসলামের কথা হলো আপনি পর নিন্দা করবেন না, পর চর্চা করবেন, অন্যায় অত্যাচার করবেন না। এখন দোষটা কি আমাদের? না, 2014 নির্বাচন ঠিক আছে, ওটা গেলেন, ওটা কোনো অসুবিধা নেই। কেন ওটা অসুবিধা নেই? কেন 2018 ওটাও অসুবিধা নেই? কেন অসুবিধা নেই? কেন ওনাদের বিএনপি পার্টিসিপেট করেছে, অস্ট্রেলিয়া করেছে, 2000 অনেক দল করেছে। 2024 কেন গেলেন? এটি অপরাধ। কেন অপরাধ? এবং ন্যায়ের মাপকাঠি তৈরি হচ্ছে একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, সেটা হলো জাতীয় পার্টিকে মেলাইন করতে হবে। 2014 এবং 2018 জাতীয় পার্টিকে মেলাইন করার কিছু নেই। 2024 সেই জাতীয় পার্টিকে মেলাইন করার সুযোগ পাওয়া যাচ্ছে। দেশময় উঠে গেল, রব উঠে গেল, জাতীয় পার্টির জন্য দেশ সর্বনাশ হয়ে গেল। আপনাদেরকে আমি প্রশ্ন করি, বিবেকের কাছে প্রশ্ন করুন, আমরা তখন নির্বাচনে না গেলে কি হতো? আরেকটি হয়তো আমাদের আরেকটি ফ্যাকশনকে নিয়ে যেত নির্বাচনে। যদি তাও না যেত, এই সরকার কি টিকতে পারতো না বলে মনে করেন? এই সরকার কি নির্বাচনের কারণেই টিকে আছে? পরবর্তীকালে এই যে সরকারের পতন হয়েছে, এটা কি নির্বাচনের সঙ্গে কোনো সংশ্লিষ্ট বিষয় ছিল? নির্বাচন একটা আইটেম ছিল। দুঃশাসন, দুর্ভোগ, নির্যাতন, নিপীড়ন, বৈষম্য করে মানুষকে দুই ভাগ করা, দেশকে ভাগ করা, ওটা একটি শাসক শ্রেণী তৈরি করে শাসকরা একটি লাঠিয়াল বাহিনী তৈরি করেছে নিজেদের সুযোগ সুবিধা দিয়ে, এবং দেশের মানুষকে কৃতদাস করে রাখার ব্যবস্থা করা হয়েছে। এইসবের বিশেষ সংগ্রাম, এই সমস্ত বক্তব্য জাতীয় পার্টির তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে যত বেশি দিয়েছি, আমি মনে করি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা নেতা এতটুকু দেননি। তারপরেও আমাদেরকে কেন এখনো ফাঁসি দেওয়া হচ্ছে না, জেলে না হচ্ছে না, এইসব নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। এটা কি ইসলামী শিক্ষা? আমি বলতে চাচ্ছি না, বলতে কিছু বলবেন। যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন আমাদের এই কাজে, আমি আবার বলছি, আমি ক্ষমা প্রার্থী। যদি কেউ ভুল বুঝে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। আমাদের বাধ্য করা হয়েছে অনেক কিছুতে, এবং আমরা নির্যাতিত শুধু একটি খালি একজনের হাতে নয়, আমরা নির্যাতিত হয়েছি সব সরকারের বিভিন্নভাবে। এরশাদ সাহেবের এগেন্স্টে মঞ্জুর মামলা কেস দেওয়া হয়েছে 14 বছর পরে। সেই মামলা 20 বার 19 বার 20 বার ফাইনাল জাজমেন্টের সময় সেই মামলাকে অফ করে দিয়ে আবার প্রথম থেকে শুরু করা হয়েছে, এবং দুটি সরকারি সব সরকারি সেটাকে করেছে, এবং মৃত্যুর দিন পর্যন্ত 24 বছর ওনার এই মামলা নিষ্পত্তি করা হয়নি। 18 জন সাক্ষী ছিল, সেই সাক্ষীরা কেউ ওনার বিরুদ্ধে কিছু বলেনি। সবাই ওনার সব কিছুতেই উনি মুক্ত ছিলেন, কোন রকম দোষ পাওয়া যায়নি। তারপরেও আমাদেরকে করা আছে যে মামলার। আর একটা কথা, আমি কিছুদিন আগে একটা মামলায় এরশাদ সাহেব জেল খেটেছেন, ওনার বাসায় কিছু টাকা পাওয়া গেছে 2 কোটির কিছু কম। পরবর্তীকালে আমি শুনলাম যে ওই মামলার রায় এখন হয়েছে সিভিল সুটে, যে আমরা জাতীয় পার্টি এই টাকাটির মালিক, এবং এটা জাতীয় পার্টির টাকা, এরশাদ সাহেবের টাকা নয়। কিন্তু উনি জেল খেটেছেন ওর জন্য। আমরা নিপীড়ন নির্যাতনের শিকার দীর্ঘদিন থেকে হয়েছি, এখন হচ্ছে। আপনাদেরকে যেটাই বলবো, আপনাদের পাশে ছিলাম, পাশে থাকবো, যাই হোক তার জন্য জনগণের পক্ষে কাজ করবো। জাতীয় পার্টির প্রতিদিন নেতা কর্তৃক জনগণের সঙ্গে কাজ করবেন ইনশাআল্লাহ। সামনের দিকে শান্তি প্রতিষ্ঠায়, ইসলামের বাণী প্রতিষ্ঠায়, আমরা দেশকে ইসলামের পথে বা দেশের জনগণের যাতে মঙ্গল হয় সর্বাত্মকভাবে সেই পথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
মাননীয় চেয়ারম্যান, এই পর্যায়ে আজকের এই আলোচনা সভাপতি শেষ পর্যায়ে এখন মিলাদ ও দোয়া পরিচালনা করবেন জাতীয় পার্টির যুব ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কারি সাদুল্লাহ আসিফ।